স্বাগত বন্ধুরা, WBSSC গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার্থীদের জন্য ক্রমাগত এই ইউটিউব চ্যানেল থেকে প্রাচীন ভারতের ইতিহাস সংস্কৃতি নিয়ে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ একটি বংশ নিয়ে আমরা আলোচনা করব, যেটা প্রাচীন ভারতের বৃহত্তম একটি রাজবংশ, মৌর্য বংশ, এবং সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা জানব। এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের পড়তেই হবে, না পড়লে অনেকটা মিস করবেন এবং পিছিয়ে যাবেন। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয়ে আমরা চলে যাব বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম প্রশ্ন, পুরাণ অনুসারে মৌর্যরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? পুরাণ কথাটির অর্থ হলো প্রাচীন কাহিনী বা পুরা কথা। পুরাণ দুই প্রকার, মহাপুরাণ এবং উপপুরাণ। 18টি মহাপুরাণ আছে, তার মধ্যে বিষ্ণু পুরাণ, অগ্নিপুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ইত্যাদি পুরাণে মৌর্য বংশের কথা উল্লেখ আছে। সেখানে মৌর্যদেরকে শূদ্র সম্প্রদায়ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কোন দুটি শব্দ ব্যবহার করেছিলেন? বৃষল এবং কুলীন। বিশাখ দত্ত হচ্ছে একজন কালিদাসের পরবর্তী যুগের বিখ্যাত নাট্যকার। তার রচিত মুদ্রা রাক্ষস একটি প্রকরণ শ্রেণীর নাটক। সেখানে মৌর্য বংশকে নন্দ বংশের সঙ্গেই যুক্ত করা হয়েছে এবং মৌর্যরা যে নন্দ বংশেরই সঙ্গে যুক্ত ছিল এ কথাও বলা হয়েছে। তো সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নাট্যকার বৃষল এবং কুলীন শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দ বংশের শেষ শক্তিশালী রাজা ধনানন্দকে পরাজিত করে খ্রিস্টপূর্ব 324 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কী ছিল? মুরা। না পরিশিষ্ট পার্বণে নামক গ্রন্থে চন্দ্রগুপ্তকে কোনো এক গ্রামের প্রধান ময়ূর পোষকের কন্যা পুত্র বলে বর্ণনা করা হয়েছে। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র থেকে জানা যায় যে নেপালের তরাই অঞ্চলের পিপ্পলি বনে বসবাস করে যে ক্ষত্রিয় মৌর্য বংশ ছিল, তাদেরই সেই বংশেরই একটি সন্তান হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, কোন কোন কবি চন্দ্রগুপ্তকে পূর্ব নন্দসূত বা নন্দ শাসকের পুত্র বলে অভিহিত করেছেন? কবিগুলি হলেন একজন ক্ষেমেন্দ্র মিশ্র, অন্যজন হচ্ছেন সোমদেব ভট্ট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যকে হীন অবস্থা থেকে উদ্ভূত বলেছেন? মানে ব্রন ইন হাম্বল অরিজিন। তিনি হচ্ছেন গ্রিক ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে হীন অবস্থা থেকে উদ্ভূত বলেছেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে চন্দ্রগুপ্তকে ময়ূর পোষকের কন্যার পুত্র বলে বর্ণনা করা হয়েছে? কিছুক্ষণ আগে বললাম, পরিশিষ্ট পার্বণ নামক এটি গ্রন্থে। গ্রিকরা চন্দ্রগুপ্তকে কি বলে অভিহিত করত? স্যান্ড্রোকোটস, যার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে গ্রিকদের সঙ্গে সৌহার্দ্য স্থাপন। চলে যাব পরবর্তী প্রশ্ন। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই স্ক্রিনশট বা লিখে রাখতে পারেন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কী ছিল? তার উপাধি ছিল মহারাজাধিরাজ। না কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায় যে মৌর্য শাসন ব্যবস্থায় রাজারাই ছিলেন সর্বাধিনায়ক এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল মহারাজা ধীরাজ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক তথা সার্বভৌম নৃপতি কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে বসেন? 324 খ্রিস্টপূর্বাব্দে ধনানন্দকে পরাজিত করে। চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে যুদ্ধ কবে হয়েছিল? 305 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে প্রথম যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী সেলুকাস চন্দ্রগুপ্তকে হিন্দুকোশের দক্ষিণ পূর্ব এলাকা কান্দাহার, বেলুচিস্তান প্রভৃতি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের দাক্ষিণাত্য জয়ের কথা উল্লেখ আছে কোন গ্রন্থে? না জৈন গ্রন্থ বৃহৎ কথাকোষ এবং ভদ্রবাহু চরিত গ্রন্থে। চলে যাব পরবর্তী প্রশ্ন বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার কোন অঞ্চল জয় করেছিলেন? কোনো গবেষক
অনুমান করেন যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার গঙ্গা হৃদয় অঞ্চল জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উক্তিটি কার? না, উক্তিটি করেছিলেন ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন গ্রিক সম্রাট সেলুকাসের কোন দূত ভারতে আসেন? মেগাস্তিনিস, যিনি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। মেগাস্তিনিস কত বছর ভারতে ছিলেন? না, 6 বছর। মেগাস্তিনিস সম্ভবত 304 খ্রিস্টপূর্বাব্দ থেকে 299 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পাটলিপুত্রে দীর্ঘ 6 বছর ছিলেন, অর্থাৎ 6 বছর উনি ভারতে ছিলেন। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন। মেগাস্তিনিস রচিত গ্রন্থের নাম কি? কিছুক্ষণ আগেই বললাম, ইন্ডিকা। মেগাস্তিনিস রচিত ভারতের কোন নগরের বর্ণনা করেছেন? রচিত তার যে ইন্ডিকা গ্রন্থে উনি পাটলিপুত্র, ভারতের প্রাচীন পাটলিপুত্র নগরের বর্ণনা করেছেন। এই পাটলিপুত্রে তৎকালীন সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো উনি ডিটেলসে ওখানে বর্ণনা করেছেন। মেগাস্তিনিস ভারতীয়দের কটি জাতিতে বিভক্ত করেছিলেন? 7টি জাতিতে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌর্য শাসনকালে ভূমির পরিমাপককে কী বলা হতো? ভিভিআই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজুক। মৌর্য শাসন ব্যবস্থায় কোষাধ্যক্ষকে কী বলা হতো? সন্নিধাতা। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। মৌর্য শাসন ব্যবস্থায় নবধ্যক্ষের দায়িত্ব কী ছিল? নৌ চলাচলের তত্ত্বাবধান, অর্থাৎ নৌ চলাচলের তত্ত্বাবধান এই দায়িত্ব যিনি পালন করতেন মৌর্য শাসন ব্যবস্থায় তাকে নবধ্যক্ষ বলা হতো। মৌর্য শাসন ব্যবস্থায় যিনি কৃষির তত্ত্বাবধান করতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো সীতাদক্ষ। এই প্রসঙ্গে একটু বলে রাখি, মৌর্য যুগে 2 ধরনের জমি ছিল। এক, সীতা জমি, যাকে বলা হয় বর্তমানে খাস জমি, আর অপর জমিটি ছিল কৃষকদের মালিকাধীন যে জমি। এই 2 ধরনের জমি ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। মেগাস্তিনিস তার গ্রন্থে মানে ইন্ডিকা গ্রন্থে মৌর্য যুগে কত প্রকার বিবাহের কথা উল্লেখ করেছেন? এখানটা একটু মনে রাখা 8 প্রকার, যেমন ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, গান্ধর্ব বিবাহ, আসুর বিবাহ, রাক্ষস বিবাহ এবং পৈশাচ বিবাহ। সবচেয়ে নিম্ন বিবাহ ছিল পৈশাচ বিবাহ, যেটা বলপূর্বক জোর করে বিয়ে দেওয়া হতো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন? ব্রাহ্মণ্য ধর্ম। পরবর্তীকালে উনি ভদ্রবাবুর সংস্পর্শে আসেন এবং জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন। হ্যাঁ, তাই জৈন ধর্ম পরবর্তী জীবনে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর রাজত্ব করেছিলেন? রাজাবলী কথে মানে জৈন গ্রন্থ রাজাবলী কথে অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য দীর্ঘ 24 বছর রাজত্ব করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের কোথায় মৃত্যু হয়? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্ণাটকের শ্রবণ বেলগোলায় তার মৃত্যু হয়। কেন হয়েছিল? সেখানে কেন মৃত্যু হয়েছিল? মগধ থেকে কেন দাক্ষিণাত্যে কেন মৃত্যু হলো? বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালের শেষ দিকে উত্তর ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময় জৈন ধর্ম দ্বিখণ্ডিত হয়ে যায়। একটি আমরা জানি দিগম্বর, আর একটা হচ্ছে শ্বেতাম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে কিছু জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে আসে, যেটা দিগম্বর নামে পরিচিত। আর অপরজন স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতেই কিছু জৈন সন্ন্যাসী রয়ে যায়, যারা শ্বেত বস্ত্র পরিধারণ করত, তারা শ্বেতাম্বর নামে পরিচিত। আর চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের শেষ দিকে জৈন ভিক্ষুক ভদ্রবাহুর সংস্পর্শে আসেন এবং ভদ্রবাহুর সঙ্গে উনি দাক্ষিণাত্যে চলে আসেন এবং সেখানে দীর্ঘ অনশনের পর 300 খ্রিস্টপূর্বাব্দে তার দেহাবসান হয়, অর্থাৎ মৃত্যু হয়। এটা কিন্তু বলে রাখলাম বন্ধুরা, একটু মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি? বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে উনি মগধের সিংহাসনে বসেন এবং তিনি দীর্ঘ 27 বছর কিন্তু রাজত্ব করেছিলেন। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই থাক। একটি পর্বে কোনোদিন মৌর্য বংশকে তুলে ধরা যায় না। পরবর্তী পর্বগুলিতে আমরা বিন্দুসার, অশোক, মৌর্য শাসন ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থাগুলো আমরা পরপর তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।